এটা তারা বুঝেও বুঝছেন না, এটা আমাদের মেনে নিতে হবে। সৃজন ভট্টাচার্য এবং অনেক বড় বড় গান্ডু মাকুরা কিন্তু এসে এক্সপ্লেনেশন দিচ্ছেন, অথচ তারা একটা ফেক ভিডিও কিন্তু পরিচালনা করছেন, চারিদিকে মিস ইনফরমেশন ছড়াচ্ছেন। আপনারা একবার সেই ভিডিওটা যদি ভালোভাবে দেখেন বুঝতে পারবেন সেটা রাঁচির ঘটনা। ঝাড়খণ্ডের রাঁচিতে নিট পেপার লিককে কেন্দ্র করে কংগ্রেস ভার্সেস বিজেপি চলছিল। তিনি বলছেন, আমি তো ওই বিলো দ্য বেল্টে দেখিনি, মানে আমি পুরুষের নিচের দিকটা দেখি না, উপরের দিকটা দেখি। অথচ এনার বিরুদ্ধে অতীতে বিভিন্ন রকমের অভিযোগ উঠেছে। ইনি তৃণমূলী জমানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে অনেক মন্তব্য করেছেন, সোশ্যাল মিডিয়াতে করেছেন, ইনস্টাতে করেছেন, ফেসবুকে করেছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তিনি একেবারে ওই একনায়কতন্ত্র চালানোর অভিযোগ করেছিলেন। সব হয়েছে, সবটাই সোশ্যাল মিডিয়াতে। কিন্তু বিজেপি সরকারের আমলে তাকে রাস্তায় নামতে দেখা গেল। এবার আপনি বলুন, এই রাস্তায় নামাটাও তো বিজেপি সরকারের কৃতিত্ব। আপনারা তো সবটা খালি চোখেই দেখতে পাচ্ছেন কি চলছে পুরো দেশ জুড়ে। বিদেশ থেকে ফান্ডিং যদি নাও দেওয়া হয়, দেশের অভ্যন্তরে কি শত্রুর অভাব রয়েছে? যারা পিৎজা বার্গার খেয়ে আন্দোলন সংগঠিত করেন, তাদের আন্দোলনের ভিত্তি কি হতে পারে, তাদের আন্দোলনের উদ্দেশ্য কি হতে পারে, সেটা আমাদের আর ওই চশমা পরে দেখতে হবে না, খালি চোখেই আমরা কিন্তু দেখতে পাই। তবে দেখুন, এই যে সিজেপির লিগাল সেল, আবার দুদিনের পার্টি, তার আবার লিগাল সেল, বুঝে দেখুন। নমস্কার, আমি মানিক মণ্ডল, আপনারা দেখছেন ভারতীয় বাঙালি ইউটিউব চ্যানেল। জান্তার মান্তারে দাঁড়িয়ে যে আন্দোলন সংগঠিত হয়েছিল, তা যখন পুরো দেশ জুড়ে একটা প্রভাব ফেললো এবং শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রী কিন্তু পদত্যাগ করলেন, এটা তাদের নৈতিক জয়, নাকি তারা সরকারকে প্রকারান্তরে প্রেশারাইজ করার মধ্য দিয়ে বিরোধীদের জন্য কিছুটা সুবিধা করে দিয়েছেন, নাকি আবার এটা একান্তই কোনো একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির এজেন্ডা? সবটা নিয়ে আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব। সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতিকেও কিন্তু আমরা ভুলে যাব না, কারণ পশ্চিমবঙ্গের কাকলি দেবী এবং সেই যে সুদীপ বাবু, এনারা কাদের সঙ্গে বৈঠক করছেন, বৈঠকের ফল কি আসবে, এই যে আরশোলা যারা যন্তার মান্তারে একেবারে অসামাজিক কার্যকলাপ চালালেন, তাদের সঙ্গে কপিল সিব্বল কিভাবে আজ দাঁড়িয়েছেন, সবটাই আমাদের প্রতিবেদনের আলোচনার বিষয় হতে চলেছে। তাই যারা নতুন রয়েছে নিশ্চিতভাবে শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন রইল। নিশ্চিতভাবে আপনি কিছুটা হলেও ইনফরমেশন তো বটেই, তবে একটা অবজেক্টিভ ওয়েতে অ্যানালিসিস কিন্তু পেয়ে যেতে পারেন। শুরুতে আমরা এই যে সিজেপির আন্দোলন, সেই আন্দোলন কোনো পলিটিক্যাল আন্দোলন ছিল না। এই বাণীটা, মানে ওই অভিজিৎ দীপকে যে বাণীগুলো দিচ্ছেন প্রকারান্তরে, সেগুলো বাণী রয়েছে, বাস্তবে কিন্তু একটাও সত্যি কথা নয়। তার প্রমাণ আপনাদের আজ কিন্তু হাতে নাতে দেব। শুরুতেই যেটা বলছিলাম আপনাদের, যে তাদের বক্তব্য ছিল আমাদের দল কোনো রাজনৈতিক দল নয়, আমরা সেই আরশোলা যারা লেজি এবং আনএমপ্লয়মেন্টের শিকার। কিন্তু শেষ পর্যন্ত কি হলো? এই আরশোলাদের দল যারা গঠন করেছিলেন তাদের মধ্যে অভিজিৎ দীপকে ছাড়াও আরও একজন ব্যক্তি ছিলেন, তার নাম সম্ভবত ভাস্কর মেঘনাথ। তো এই মেঘনাথ বাবুর বক্তব্য রয়েছে যে সিজেপিও যে আর কটা দল রয়েছে রাজনৈতিক দল, তাদের মতনই হয়ে গিয়েছে। কেন বলছেন এমনটা উনি? নিশ্চিতভাবে কোনো ক্ষোভ রয়েছে, হয়তো ভাগাভাগিতে একটু অসুবিধে হয়েছে। আপনারা তো সবটা খালি চোখেই দেখতে পাচ্ছেন কি চলছে পুরো দেশ জুড়ে। বিদেশ থেকে ফান্ডিং যদি নাও দেওয়া হয়, দেশের অভ্যন্তরে কি শত্রুর অভাব রয়েছে? যারা পিৎজা বার্গার খেয়ে আন্দোলন সংগঠিত করেন, তাদের আন্দোলনের ভিত্তি কি হতে পারে, তাদের আন্দোলনের উদ্দেশ্য কি হতে পারে, সেটা আমাদের আর ওই চশমা পরে দেখতে হবে না, খালি চোখেই আমরা কিন্তু দেখতে পাই। আসলে এই আন্দোলন সংগঠনের যারা প্রমুখ ছিলেন, মানে অভিজিৎ দীপকে এবং তার যারা মানে ওই সিজেপির প্রবক্তা, যে ব্যক্তিটি জেপি নাড্ডাজির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, বৈঠক করেছিলেন এবং যাবতীয় রকমের দাবি তুলেছিলেন, দেখা যাচ্ছে একটি ভিডিওতে, ভাইরাল ভিডিও অবশ্যই, যে মাঝ রাতে নাকি তারা একটা পার্টি অর্গানাইজ করেছে, সেখানে পুরো উদ্যম নাচানাচি চলছে। আর সেই নাচানাচিকে তারা আবার ক্লারিফিকেশন দিচ্ছে, সেই বক্তাই, মানে প্রবক্তা, পার্টি আরশোলাদের পার্টির আবার প্রবক্তা রয়েছে যারা নোংরা ছাড়া আর কিছু ছড়ায় বলে তো মনে হয় না। তিনি ক্লারিফিকেশন দিয়ে বলছেন যে
এই আন্দোলন আমরা যেমন করতে পারি তেমনই কিন্তু আমরা নাচানাচির মধ্য দিয়েও আন্দোলন করতে পারি। মানে অদ্ভুত এক পরিস্থিতি এখন তৈরি হয়েছে, যেটা যারা সোশ্যাল মিডিয়ার আবিষ্কর্তা সেই ফরেইনার্স তারা পর্যন্ত এতটা মডার্ন হয়ে যায়নি এখনও যে নাচ গানের মধ্যে দিয়ে, ড্রিঙ্ক করার মধ্যে দিয়ে নিজেকে উলঙ্গভাবে দেখিয়ে প্রতিবাদ করার, তারা কিন্তু এখনও এই ধাঁচে প্রতিবাদ সংগঠিত করতে পারেননি। অথচ ভারতীয়রা কতটা এগিয়ে দেখুন তো, অন্যদের কালচারকে কত সুন্দরভাবে অ্যাডপ্ট করা যায়। মানে লোকাল আর গ্লোবাল কনসেপ্ট আপনারা নিশ্চিতভাবে জানেন। আপনি যদি ওই বিদেশে তাকান তবে সেখানে ম্যাকডোনাল্ড রয়েছে, তবে আপনি ভারতবর্ষে ম্যাকডোনাল্ডের দিকে যদি তাকান তবে ওই ম্যাক আলু টিক্কি বার্গার রয়েছে। কারণ তারা লোকাল ডিশগুলোকে প্রায়োরিটি দিচ্ছে, মানে লোকাল জিনিসপত্রগুলোকে তারা ভুলে যাচ্ছেন না। কিন্তু এই যারা কিছু জেনজির মধ্যে পড়েন, নিজেদেরকে জেনজি বলে মানে নিজেরা রয়েছেন 2%, অথচ রিপ্রেজেন্ট করছেন 100%কে। এইটা নিয়ে কিন্তু আমাদের একবার ভেবে দেখা দরকার। যারা আন্দোলন করেছেন তারা ভারতবর্ষের অন্তত 2% বা 3% হয়তো রয়েছেন আসল যারা জেনজি। বাকিরা তো সব ওই এক বাচ্চার বাবা, 2 বাচ্চার মা, এই তো তারা আন্দোলন সংগঠিত করেছেন। তো সেই আন্দোলনের জয়ের তারা কিন্তু একটা পার্টি অর্গানাইজ করেছে যে আমরা জিতেছি শেষ পর্যন্ত, তো একটা নাচ গানের ড্রিঙ্কিংয়ের একটা আসর বসুক। সেটাকে কেন্দ্র করে তাদের আন্দোলনের যারা মূল ভিত্তি ছিলেন, যিনি সেই একমাত্র সোনাম ওয়াংচুক, যিনি এখন বক্তব্য রাখছেন যে জয়ের সঙ্গে নাকি নম্রতাটাও থাকা উচিত। তিনি তার এক্স অ্যাকাউন্টে এমনটাই বলছেন, মানে ভিক্টরি শুড বি অ্যাকম্পানিড বাই হিউমিলিটি। এবার আপনি ভাবুন, এই সোনাম ওয়াংচুক আদেও যে আন্দোলনে সামিল হয়েছিলেন সেটাতে তার কতটা কি সার্থকতা এলো। যদি তিনি দেশের স্বার্থে, দেশের ইউথদের স্বার্থে সেটা করে থাকতেন, তবে তার যে কথাগুলো, সেই কথাগুলো কিন্তু সত্যি হতো। তিনি বলছেন তিনি 26 দিন ধরে অনশন করেছেন, সারা ভারতবর্ষ তাকে দেখেছেন, তার ওজন কমেছে। কিন্তু একটি মানুষ যাকে 3-4 জন মিলে একসাথে ওই ক্যামেরার মাঝখানে, মানে ক্যামেরার মধ্য দিয়ে ফুটেজ নেওয়ার যে প্রবণতা সেটা লক্ষ্য করা যায়, তিনি যাচ্ছেন এমনভাবে যেন তিনি পুরো অসুস্থ, কার্যত মরতে বসেছেন। অথচ সেই সেম সোনাম ওয়াংচুককে যখন তুলে নিয়ে যাওয়া হলো হসপিটালে, তারপর দিন দেখা যাচ্ছে তিনি নিজে হেঁটে আসছেন এবং কার্যত শক্তপোক্ত সবল রয়েছেন। একদিনের মাথায় একটি ব্যক্তি এত তাড়াতাড়ি কিভাবে সুস্থ হয়ে উঠল, সেটাও একটা প্রশ্ন। এতে করে আবারও মোদি গভর্নমেন্টকেই তাদেরকে প্রশংসা করা উচিত, কারণ ভারতের চিকিৎসা ব্যবস্থা অনেকটাই উন্নত হয়েছে। আগের ওই ইউপিএর আমলের কিন্তু আর চিকিৎসা ব্যবস্থা নেই, সেই মনমোহন সিং জামানার চিকিৎসা ব্যবস্থা নেই। সুতরাং এটা আমাদের ভেবে দেখা দরকার, আমরা যাদেরকে ককরোচ বলছি, যাদের আন্দোলনগুলো দেখে আমরা অনুপ্রাণিত হচ্ছি, তারা কাদের স্বার্থে আন্দোলন করছেন। কেন এই প্রশ্নগুলো আমি তুলছি তার উদাহরণ আপনাদের সামনে একবার রাখার চেষ্টা করব। দেখুন, এই আন্দোলন যারা করেছিলেন তাদের মধ্যে অধিকাংশই ছাত্রছাত্রী ছিলেন বলে ককরোচ জনতা পার্টি দাবি করছেন। তবে তারা জেনজি করতে গিয়ে জেনজিদেরকে ছেড়ে, সেই খবর রয়েছে 70 জন জেনজি সেই দিল্লিতে যন্তর মন্তরে পড়ে রয়েছেন এবং তাদের থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নেই। দেউলিয়া একটা অবস্থা তৈরি হয়েছে, কারণ তাদের বাড়ি তো ওই অন্য রাজ্যে, বা কেউ অনেক দূর থেকে এসেছেন। সেই তাদেরকে ফেলে রেখে নাকি এই অভিজিৎ দীপকে এবং তার সাঙ্গপাঙ্গরা পার্টিতে মজেছেন, সাকসেস পার্টিতে। এই কথা আমার নয়, এই কথা স্বয়ং সেই যে ভাস্কর মেঘনাথ, সিজেপির প্রতিষ্ঠাতার মধ্যে একজন, তিনি বলছেন, এটা আমি বলছি না। সুতরাং এনাদের আন্দোলনের ভিত্তি কতটা মজবুত, এনারা কতটা মোরালি এগিয়ে রয়েছেন, আর কে কার স্বার্থ দেখছেন, সবটা কিন্তু এখন ভারতবাসীর কাছে ক্রমশই বিদ্যমান, স্পষ্ট হচ্ছে। আগামীতে এই অভিজিৎ দীপকে কিন্তু ইলেকশনে দাঁড়াবেন, এটা আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনও বলছি। এনার মূল উদ্দেশ্য ভারতের মেইন স্ট্রিম যে রাজনীতি সেখানে আসা, সাংসদ পদ নেওয়া, একজন মন্ত্রী হওয়া, এটাই কিন্তু এনাদের মূল উদ্দেশ্য ছিল। ছাত্রদেরকে এনারা চাবিকাঠি হিসেবে ব্যবহার করেছিলেন নিজেদের ফলোয়ার্স গেইনের জন্য।
এখন যারা আন্দোলন করলেন তাদের মধ্যে অধিকাংশই ছিলেন সমাজ বিরোধী। এবার সেই সমাজ বিরোধীদেরকে তারা এখন প্রোটেকশন দেবেন। তারা চাইছেন জেপি নাড্ডাজি যে তাদেরকে আশ্বস্ত করেছেন কেসগুলো তুলে নেওয়া হবে, কেস দেওয়া হবে না, তাতে তারা ভরসা রাখছেন না। তারা এখন সেই কপিল সিব্বলকে মাঠে নামিয়েছেন। কোন কপিল সিব্বল বলুন তো? ওই কলকাতার ঘটনার সময় যাকে সক্রিয় দেখা গিয়েছিল সেই গ্রিডি কপিল সিব্বল কি? আপনারা হয়তো ভাবছেন সেটাই। তবে দেখুন, এই যে সিজেপির লিগাল সেল, আবার দুদিনের পার্টি, তার আবার লিগাল সেল, বুঝে দেখুন। তৃণমূল কংগ্রেসের না হয় লিগাল সেলে সেই উপাসনা দেবীকে দেখা যায়, মানে দেবাংশুকে ছাঁটাই করে উপাসনা এসেছেন, কিন্তু সিজেপির মতো একটা নতুন জেনজিদের গঠন করা, জেনজি বলবো না, এটাকে বলা দরকার আরশোলাদের গঠন করা। এখানে সত্যিকারের আরশোলা রয়েছে। কার্যত ওনারা ব্যঙ্গ বিদ্রুপ করেননি, এটা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যেটা বলেছেন সেটা কিন্তু ধ্রুব সত্য। তবে সেই 2% সেই ককরোচের মধ্যে পড়েন যারা সেখানে গিয়ে দিল্লিতে গিয়ে নোংরা ছড়িয়েছেন। কার্যত দাবি যেটা ছিল সেই দাবি থেকে সরে গিয়ে যাবতীয় রকমের কুৎসা রটিয়েছেন, প্রধানমন্ত্রীকে ভুলভাল ইঙ্গিত দেওয়া, একেবারে কুমন্তব্য করা, পোস্টারের মধ্য দিয়ে ব্যঙ্গাত্মক ওয়েতে যেটা করা সেটা করেননি তারা। একেবারে খারাপ থেকে খারাপতর জিনিসপত্র কিন্তু তারা সেখানে সংগঠিত করেছেন, যেটা অপরাধ, এবং সে কারণে তাদেরকে অ্যারেস্ট করা হতে পারে। এবার সেটা তারা অ্যারেস্টও করতে দেবেন না, অর্থাৎ সমাজ বিরোধিতায় লিপ্ত হবেন তারা, অথচ আইনের কথা যখন বলা হবে তখন ঘুর পথে তারা কিন্তু বাঁচতে চাইবেন। এখন এই সিজেপির লিগাল সেলে 1 কোটি টাকা ঢালতে চলেছেন সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বল। অলরেডি তিনি দিয়ে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন। এবার এই যে 1 কোটি টাকার ফান্ড, এটা কোত্থেকে এলো, এটা মানে এই টাকা কোথায় পেলেন কপিল সিব্বল, একজন উকিল? স্বাভাবিকভাবেই আপনারা জানেন যত রকমের কন্ট্রোভার্সিয়াল কেসগুলো হয়, সেটা সঠিক হোক বা বেঠিক হোক, এই সিব্বল বাবু কিন্তু সেই কেসগুলোকে নেন। তবে বারংবার এটা দেখা গিয়েছে যে যত রকমের খারাপ কাজগুলো, সেই খারাপ কাজগুলোকে ডিফেন্ড করার জন্যই এই কপিল সিব্বল এগিয়ে এসেছে। যেমন ধরুন, অতীতে আমরা কি দেখেছিলাম, এই কপিল সিব্বল কিন্তু কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ব্যাটিং করেছিলেন। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে ইনি সেখানকার যারা বিচারপতি রয়েছেন তাদেরকে আবেদন জানিয়েছিলেন যে লাইভ স্ট্রিম যেন না করা হয়, অবৈধ তিনি কাজকর্ম করবেন, মানে সেখানে দাঁড়িয়ে আরজি কোরের মতো একটা ইনসিডেন্টকে কেন্দ্র করে তিনি হাসছেন। এই ধরনের ব্যক্তিত্বরা যখন সিজেপির সঙ্গে দাঁড়ায় তখন আমাদের বুঝে নিতে হবে তাদের মোরাল কতটা রয়েছে, তাদের পার্টির কতটা ভিত্তিটা কতটা মজবুত রয়েছে। 1 কোটি টাকা দিচ্ছেন বলে এই কপিল সিব্বলকে তারা গ্রহণ করে ফেলছেন। আর সবথেকে বড় কথা, ইনি যখন ট্রায়াল চলছে তখন হাসছেন। আরজি করের ঘটনা আপনারা জানেন কতটা বেদনাদায়ক ঘটনা ঘটেছিল, এবং ভারতবর্ষের সবথেকে কলঙ্কিত তম কিন্তু একটা ঘটনা এই আরজি কর ঘটনা। সেই ঘটনাকে কেন্দ্র করে কপিল সিব্বল হাসছেন লাইভ স্ট্রিমে দাঁড়িয়ে, আর বলছেন যে লাইভ স্ট্রিমটা যেন না করা হয়। তাহলে ককরোচ জনতা পার্টির অবস্থান কি রয়েছে? সমাজ বিরোধীদেরকে নিয়ে যে পার্টি গঠন হয়েছে, বিদেশি শক্তির দ্বারা প্রভাবিত, এবং সবথেকে বড় কথা, লাল ককরোচ জনতা পার্টি কিন্তু গঠিত হতে চলেছে আগামীতে। মানে কংগ্রেস যারা রয়েছেন তাদের তো খারাপ পরিস্থিতি রয়েছে, তবে তার চেয়েও খারাপ পরিস্থিতি কিন্তু সিপিআইএমদের, যারা এখন এই আরশোলাদের সঙ্গে যোগ দিয়েছেন। মানে লাল লাল কিন্তু মিশে গিয়েছে কার্যত। এখন আপনি দেখুন, এই পেপার লিককে কেন্দ্র করে এত বড় একটা আন্দোলন সংগঠিত হলো, অথচ দেখা যাচ্ছে যখন পেপার লিককে মানে একেবারে রোধ করার জন্য কেন্দ্র সরকার একটা বিল পাস করছেন, অর্থাৎ অ্যান্টি পেপার লিক বিল 2026, তখন দাঁড়িয়ে এই কংগ্রেসিরা, এই মাকুসেকুরা কিন্তু বিরোধিতা করছেন। এটা নিয়ে আপনাদের অবজারভেশন কি রয়েছে লিখে জানাবেন, যে একদিক থেকে তারা নিজেরা আন্দোলন করে দাবি জানাবেন, যখন সেটা কার্যকরী হবে তখন দাঁড়িয়ে নিজেরাই প্রশ্ন তুলবেন। এই পশ্চিমবঙ্গে আপনারা জানেন কিছুদিন আগে পর্যন্তও একটা ঘটনা ঘটলো, সেই ঘটনাকে কেন্দ্র করে মানে সকালে নিয়ে এসে বিকেলে চালান এই শুভেন্দু অধিকারীর মন্তব্যটাকে
মানে রিপিট করেছিলেন সুজন বাবু, সেই শুভেন্দু অধিকারী সেটা করে দেখালেন। যখন সেটা হয়ে গেল তখন প্রশ্ন তোলা হচ্ছে না, এটা তো খুব খারাপ কাজ, আইন মানা হয়নি, তথ্যগুলোকে লোপাট করে দেওয়া হয়েছে। মানে এনাদের থেকে ডুয়াল ফেস টালা আর কেউ রয়েছেন বলে তো মনে হয় না। প্রিভেনশন অফ আনফেয়ার মিনিংস, সে কারণে কিন্তু এই একটা আনছেন মোদী সরকার। নিট, জেইই, সিইউইটি, ইউপিএসসি এবং এসএসসি এই ধরনের এক্সামগুলোতে যদি কেউ একেবারে প্রাতিষ্ঠানিক ওয়েতে দুর্নীতি চালান, তবে এনাদেরকে 5 থেকে 10 বছর পর্যন্ত ইমপ্রিজনমেন্ট অর্থাৎ কারাদণ্ড হতে পারে, এবং ফাইন যে সেটা কিন্তু খুব একটা কম টাকা ধরা হয়নি, প্রায় ওই 10 কোটির নিচে, মানে 10 কোটি পর্যন্ত কিন্তু ফাইন দিতে হতে পারে। আর সব থেকে বড় কথা, ফাস্ট ট্র্যাক কোর্ট যেটা, সেই কোর্টে এগুলোকে বিচার করতে হবে, যাতে মানে সময়ও বেঁধে দেওয়া হয়েছে যে 3 মাসের মধ্যে রায় ঘোষণা করে দিতে হবে, নিষ্পত্তি যেন সেটা হয়ে যায়। এই সবটা বলেছিলেন যিনি, তিনি হলেন জিতেন্দ্র সিং। তিনি এগুলো প্রস্তাব করেছেন যখন, তখন দাঁড়িয়ে 2 দফায় তাকে কিন্তু রোধ করা হয়। কংগ্রেসিরা তাকে থামানোর চেষ্টা করেন একটাই কারণে, যে এই বিলটা তারা পাশ করতে দেবেন না। এই হচ্ছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতি। আমাদের পশ্চিমবঙ্গের যখন কথা বলতে হয়, তখন এখন শ্রীলেখা, মানে ওই শ্রীলু দেবী কিন্তু ভীষণ চর্চায় রয়েছেন। সেই মহিলা যার বাড়িতে তার বাবা, কাকা, দাদা, বাবু সবাই রয়েছেন, কিন্তু কিভাবে একজন পুরুষকে সম্মান করতে হয় সেটা জানেন না। সেটা যদি তার পাড়ার কোনো কাকু হতেন, তার নিজের কাকু হতেন, তবেও মানা যায়, নিজের বাবা হলেও মানা যায়, কারণ নিজের ফ্যামিলিগত দিক থেকে তিনি কি করলেন সেটা মানুষের আদেও যায় আসে না। কিন্তু তিনি যেটা করলেন সেটা হলো একেবারে প্রধানমন্ত্রীর ছবিটাকে তিনি বিকৃত করে দেখালেন, যে ছবিতে দেখা যাচ্ছে একেবারে খুবই খারাপ যে বিষয়টা, সেটাকে বলাও যাচ্ছে না, এবং টেলিভিশনে তো আপনারা সেটা দেখতে পাচ্ছেন না, যদিও আমি আমার এই ভিডিওতে ইনক্লুড করে দেবো, অসুবিধের কোনো কারণ নেই। শ্রীলেখা দেবী এই ধরনের কর্মকাণ্ড ঘটানোর পরে তার যে এক্সপ্লেনেশন, সেটা আপনারা একবার শুনে দেখুন। তিনি বলছেন তার কাছে সেই সময় স্পেকটেকল, মানে ওই চশমাটা ঠিক ছিল না, মানে সানগ্লাস ছিল, তো তিনি সেখানে ফ্যাশন শোতে গিয়েছিলেন, আর ফ্যাশন শো কমপ্লিট হয়েছে, একটা কন্ট্রোভার্সির দরকার ছিল, কারণ আপনারা জানেন একটু কেরিয়ার যদি নিচের দিকে নেমে যায়, বুস্ট করার জন্য সেটাকে কন্ট্রোভার্সির দরকার হয়, আর এটা শ্রীলেখা দেবী খুব আগে থেকেই করে আসছেন। তবে এই যে কথাগুলো তিনি বলছেন, আমি তো ওই বিলো দ্য বেল্টে দেখিনি, মানে আমি পুরুষের নিচের দিকটা দেখি না, উপরের দিকটা দেখি, অথচ এনার বিরুদ্ধে অতীতে বিভিন্ন রকমের অভিযোগ উঠেছে। ইনি তৃণমূলী জমানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে অনেক মন্তব্য করেছেন, সোশ্যাল মিডিয়াতে করেছেন, ইনস্টাতে করেছেন, ফেসবুকে করেছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তিনি একেবারে ওই একনায়কতন্ত্র চালানোর অভিযোগ করেছিলেন, সব হয়েছে, সবটাই সোশ্যাল মিডিয়াতে। কিন্তু বিজেপি সরকারের আমলে তাকে রাস্তায় নামতে দেখা গেল। এবার আপনি বলুন, এই রাস্তায় নামাটাও তো বিজেপি সরকারের কৃতিত্ব। তাকে সেই বাক স্বাধীনতা, সেই আন্দোলন করার যে স্বাধীনতা, ডেমোক্রেসি আপনারা যেটা নিয়ে বারে বারে প্রশ্ন তোলেন, সেটা রয়েছে বলেই আপনি পথে নেমে একটি দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিকৃত ছবি হাতে নিয়ে আপনি ছবি তুলতে পারেন। তিনি আবার কিছু কিছু ভিডিওতে বলছেন, না আমি কোনো ক্লারিফিকেশন দিতে আসিনি, অথচ বলছেন আমার তো চশমা ছিল না, আর আমি তো সেটা করতে চাইনি, আমিও তো একজন ভারতের নাগরিক, আমি একজন হিন্দু। আজকে কতটা দুর্দিন পড়ে গেল এই শ্রীলু দেবীর, যাকে বলতে হচ্ছে যে আমি একজন হিন্দু। কেন এতদিন তো আপনি সেটাকে লজ্জা বলেই মনে করতেন। আপনারা যে দল করেন, সেই কমিউনিজম, সেই মার্কসিজম, সেখানে তো বারংবার ইকুয়ালিটির কথা বলা হয়, সেই পিরামিড স্ট্রাকচারের কথা বলা হয়, অর্থাৎ উপর থেকে একজন সবাইকে নিয়ন্ত্রণ করছেন। কেন আমরা কমিউনার্সরা, যারা সবার নিচের তলায় রয়েছি, পিরামিডের সব থেকে নিচে সাধারণ মানুষ, প্রলেতারিয়েটরা রয়েছে, আমাদেরকে বুর্জোয়ারা নিয়ন্ত্রণ করছেন? তাহলে আপনি কমিউনার্সরা তো আর ওই বুর্জোয়াদের নিয়ন্ত্রণ করতে পারছে না। এখন প্রশ্ন, শ্রীলু দেবীরা এখন প্রশ্ন তুলছেন। অথচ যখন সিপিআইএমের গভর্নমেন্ট ছিল, তখন দাঁড়িয়ে কত প্রশ্ন তুলেছে, কত প্রশ্ন তুলতে দেওয়া হয়েছে, প্রলেতারিয়েটরা কত প্রশ্ন তোলার সুযোগ পেয়েছে, সেটা আপনারা বুঝতে পারবেন যখন এই যে গুলি চালনার ঘটনাগুলো ঘটলো, তৃণমূল 21শে জুলাই পালন করে সেই ঘটনাগুলো ঘটলো। কই তখন তো আমরা ওই যিনি রয়েছেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবু থেকে শুরু করে তাদের যে মন্ত্রিসভা, তারা তো পদত্যাগ করেননি।
আজ আপনারা বড় বড় কথা বলছেন, পদত্যাগের কথা বলছেন, আর অতীতে আপনাদের ঘটানো সেই যে সুকীর্তিগুলো, সেগুলোর কারণে তো আপনারা পদত্যাগ করেননি। চিরকুট দুর্নীতিতে তো আপনারা পদত্যাগ করেননি। এই সেম আন্দোলন যেটাকে কেন্দ্র করে একেবারে কলকাতা জুড়ে কেওয়াস তৈরি হয়েছিল, তারা বলছেন আমরা ককরোচ হয়ে গেছি, ককরোচ, আরশোলা। এই আরশোলারা পুরো কলকাতা জুড়ে দাপিয়ে বেরিয়েছেন এবং সংবাদ মাধ্যমকে কার্যত অ্যাটাক করেছেন। যারা একেবারে ওই নিরপেক্ষ সংবাদ পরিবেশন করেন না, তারা বলছেন তাদেরকেই তারা অ্যাটাক করেছেন। অথচ দেখা যাচ্ছে বহু ক্যামেরাম্যানদের দিকে তারা ছুটে গিয়েছেন, জল দিয়ে সেই ক্যামেরাগুলোকে, লক্ষ লক্ষ টাকার ক্যামেরা তারা নষ্ট করে ফেলেছেন। আর যখন আন্দোলন শেষ হয় তখন এই মিডিয়াদের নিয়ে তারা একটাও মন্তব্য খরচ করে না। তারা বলেন, এই মোহাম্মদ সেলিমরা বলেন যে মিডিয়া এখন বলবে ওটা পাথর না টমেটো ছিল, অর্থাৎ কোনো এক ফায়ার ব্রিগেডের ওপর থেকে নাকি বিজেপি কর্মীরা ঢিল পাটকেল ছুঁড়েছেন এই মাকুদের উপরে। অথচ যখন সেটা ফ্যাক্ট চেক করা হয়, দেখা যায় সেই যে ফায়ার ব্রিগেড, তার মধ্যে বড় বড় করে হিন্দি ভাষায় কিছু লেখা রয়েছে। আমরা তো এখনো পর্যন্ত এমন ফায়ার ব্রিগেড পশ্চিমবঙ্গে দেখিনি যেখানে হিন্দি ভাষায় কিছু লেখা রয়েছে। পশ্চিমবঙ্গে বাংলা ইংরেজি রয়েছে, হিন্দি নেই। এটা তারা বুঝেও বুঝছেন না, এটা আমাদের মেনে নিতে হবে। সৃজন ভট্টাচার্য এবং অনেক বড় বড় গান্ডু মাকুরা কিন্তু এসে এক্সপ্লেনেশন দিচ্ছেন, অথচ তারা একটা ফেক ভিডিও কিন্তু পরিচালনা করছেন, চারিদিকে মিস ইনফরমেশন ছড়াচ্ছেন। আপনারা একবার সেই ভিডিওটা যদি ভালোভাবে দেখেন বুঝতে পারবেন সেটা রাঁচির ঘটনা। ঝাড়খণ্ডের রাঁচিতে নিট পেপার লিকে কেন্দ্র করে কংগ্রেস ভার্সেস বিজেপি চলছিল। সেই ভিডিওকে এখানে এসে বসিয়ে দিয়েছেন, মানে সিপিআইএমের ওইখানেও কোনো তার সঙ্গে সম্পর্ক ছিল না। পশ্চিমবঙ্গে তারা নেভা অবস্থায়, মানে টিপ টিপ করে জ্বলছেন। তাও কিন্তু তাদের ওই যে কট্টরতা, সেই যে বিদেশি শক্তির দ্বারা প্রভাবিত মানসিকতা, সেটা যায় না। ভারতবর্ষের ভগৎ সিং থেকে শুরু করে যারা রয়েছেন ফ্রিডম ফাইটার্স, নেতাজি সুভাষচন্দ্র বসু, আরও যাবতীয় রকমের ক্ষুদিরাম বসু, এনাদেরকে একবারও তাদের মানতে ইচ্ছে করে না। কারণ তারা তো জার্মানির সেই ফ্রেডরিক এঞ্জেলস আর ওই যিনি রয়েছেন কার্ল মার্কস, এনাদের দ্বারা অনুপ্রাণিত। তারা তো ফ্ল্যাটের লিডিং শেখাতে ব্যস্ত থাকেন। সুতরাং তাদেরকে বুঝিয়ে তো কোনো আদেও লাভ রয়েছে বলে মনে হয় না। তারা কমেন্ট বক্সে এসে গালিগালাজ করে চলে যাবেন, এটা আমি নিশ্চিতভাবে জানি। তবে গালিগুলো একটুখানি বুঝে শুনে করবেন। এখন সরকার পাল্টেছে, মানুষদেরকে গালিগালাজ করাটাও মুশকিল হয়ে দাঁড়িয়েছে না। এই আন্দোলনগুলো থেকে একটা স্লোগান বারে বারে শোনা যাচ্ছে, আজাদি। আচ্ছা, কিসের থেকে আপনারা আজাদি চান বলুন তো? আপনারা প্রধানমন্ত্রী, একটি দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপনারা যা ইচ্ছে তাই বলছেন, যা খুশি তাই পোস্টারের মধ্যে দিয়ে বানিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছেন, আর সব থেকে বড় কথা সরকারি সম্পত্তি নষ্ট করছেন। আর কতটা বাক স্বাধীনতা চাই, আর কতটা ফ্রি হ্যান্ড আপনাদের দেওয়া হবে? এই ফ্রি হ্যান্ডটা চাইছেন আপনারা, যে যারা জিতে এসেছেন, সরকার গঠন করেছেন মানুষের ভোটের দ্বারা, সেই সরকারকে আপনারা এখন জোরপূর্বক ফেলে দিতে চাইছেন? সেটাই কি ডেমোক্রেসি? আজকে আপনি দেখুন, এই যে ডিস্টর্টেড পিকচারগুলো যেগুলো চারিদিকে সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হচ্ছে, আপনি অন্য দেশে সেটা যদি করেন, তবে দাঁড়িয়ে প্রথমত আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে, দ্বিতীয়ত আপনার ইমপ্রিজনমেন্ট মানে কারাদণ্ড হবে, তৃতীয়ত আপনার বিরুদ্ধে টর্চারের মতো বিভিন্ন রকমের ঘটনা ঘটানো হবে। কিন্তু এই একমাত্র দেশ ভারতবর্ষ, যেখানে দেশ মানে অপর একটি দেশ থেকে চক্রান্তকারীরা এসে চক্রান্ত করলেন এবং শেষ পর্যন্ত সফল হলেন। শুরুতেই যদি এই অভিজিৎ দীপকে অ্যারেস্ট করে নেওয়া হতো, অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হলে তাকে দেশে ঢুকতেই দিতেন না। যদি ঢুকে যেত, একেবারে যে কিভাবে তাদেরকে শায়েস্তা করতে হয় মমতা দেবী খুব ভালো জানেন, এটা খুব ভালো করতেও পারেন তিনি এই ধরনের কর্মকাণ্ড, কিন্তু সেটা করা হয়নি। তার কারণ একটাই, ভারতবর্ষ একটা ডেমোক্রেটিক কান্ট্রি এবং সেখানে দাঁড়িয়ে যারা শাসন করেন তারা কিন্তু কখনোই তাদের মর্যাদা, তাদের যে ঐতিহ্য সেটা কিন্তু ভুলে যায় না। নরেন্দ্র মোদী সরকারও ভুলে যায়নি। এবার আমরা একটুখানি আমাদের পশ্চিমবঙ্গে আবারও ফিরে আসি, পশ্চিমবঙ্গের রাজনীতিতে। সেটা হচ্ছে কাকলি দেবী এখন দেখা যাচ্ছে যে ফ্রন্ট রোটে একেবারে, মানে ওই ধরুন যে মোদিজি এবং অমিত শাহজির পাশে গিয়ে কার্যত বসেছেন এই যিনি রয়েছেন কাকলি দেবী। এতে করে বাকি যারা এনডিএর সদস্যরা রয়েছেন তাদের একটুখানি হয়তো গোসাটোসা হচ্ছে। তবে আপনারা জানেন যে সোমবার দিন রাতে নবান্নতে এসেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন। এতে করে একটা কথা স্পষ্ট হয়ে যাচ্ছে যে এনসিপিআই হয়তো বা বিজেপির সঙ্গে মিশে যেতে পারে, তবে এর ফলাফল যে খুব একটা ভালো হবে না
সেটা আপনারা খুব ভালোভাবেই জানেন। বিজেপি যে কার্যকলাপগুলো চালাচ্ছেন তাতে করে এটাই বোঝা যাচ্ছে তাদের ক্ষমতা থাকার আর মানে ইচ্ছা নেই। ইচ্ছা যদি থেকে থাকতো তবে দাঁড়িয়ে এই যে প্রটেস্টগুলো হলো এত কিছু হতোই না। যদি শুরুতেই ধর্মেন্দ্র প্রধান যদি ইস্তফা দিয়ে দিতেন, মানে কেউ প্রশ্ন তোলার আগেই দায়ভার নিয়ে নেওয়াটা কিন্তু উচিত ছিল, সেটা তারা করেননি। অর্থাৎ কোথাও না কোথাও তৃণমূলী কালচার কিন্তু গোটা ভারতবর্ষে এখন বিজেপি কিন্তু অ্যাডপ্ট করছেন। এই অ্যাডাপ্টেশনটাকে বিজেপি যত তাড়াতাড়ি বন্ধ করবেন তত তাড়াতাড়ি কিন্তু মঙ্গল। আপনারা কী ভাবছেন নিশ্চিতভাবে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন। আপাতত অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই প্রতিবেদন শেষ করতে হচ্ছে।